Hello and welcome students in our class Science Education Forum and আজকে আমি তোমাদের ক্লাস 11 এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সম্বন্ধে বলবো, সেটা হচ্ছে এস ব্লক। আমরা পর্যায় সারণী বা রাসায়নিক বন্ধন সম্বন্ধে আলোচনা আগে করেছি এবং সেই পর্যায় সারণী বা রাসায়নিক বন্ধনের কনসেপ্ট ইউজ করে আমরা এখানে এস ব্লক সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। এখান থেকে কিন্তু 11 এ ক্লাস 11 এ এবং আমাদের জয়েন্ট নিটেও প্রচুর কোশ্চেন আসে। তা একটুখানি জিনিসটা ভালো করে শোনার চেষ্টা করবে, তাহলে এখান থেকে মূলত ক্লাস 11 এ 5 নম্বরের কোশ্চেন আসে, তা অনেকটা ক্লিয়ার থাকবে তোমাদের। দেখো, আমরা এস ব্লক এলিমেন্ট বলতে, এস ব্লক মৌল বলতে পর্যায় সারণীর দুটো শ্রেণীর মৌলকে বুঝি, একটা গ্রুপ 1 এবং একটা গ্রুপ 2। গ্রুপ 1 এ হাইড্রোজেন থেকে শুরু হয়। মৌলগুলো কি কি বলো আমার সাথে সাথে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সবটা আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তার মধ্যে আমরা হাইড্রোজেনকে এখানে আলোচনা করব না, হাইড্রোজেনের আলাদা চ্যাপ্টার আছে, এবং ফ্রান্সিয়ামটাও আলোচনা করব না কারণ ওটা তেজস্ক্রিয় মৌল। বাকি পাঁচটা মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এবং গ্রুপ 2 তে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এই রেডিয়ামটা আমরা এখানে নিচ্ছি না কারণ ওটা তেজস্ক্রিয়। বাকি পাঁচটা মৌল সম্বন্ধে আলোচনা করব। তা এখানে আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাসগুলো লিখেছি। ইলেকট্রন বিন্যাসগুলো থেকে একটা জিনিস দেখো, গ্রুপ 1 এর স্পষ্ট যে সর্ববহিস্থ কক্ষপথে সবারই কিন্তু একটা করে ইলেকট্রন আছে। তো যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে এবং সেটা স্থায়ী। তাই জন্য এই ক্ষেত্রে 1 নম্বর শ্রেণীর মৌলগুলো কি চাইবে? খুব সহজে একটা ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে। তাই জন্য একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে এদের চার্জ হয়ে যায় 1 করে +1। তাই জন্য এদের যোজ্যতা আমরা বলতে পারি +1। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের চার্জ +1। এবং এইগুলোর ক্ষেত্রে দেখো সর্ববহিস্থ কক্ষপথে অর্থাৎ গ্রুপ 2 অ্যালকালাইন আর্থ মেটাল, ক্ষারীয় মৃত্তিকা মৌল, সেগুলোর সর্ববহিস্থ কক্ষপথে দুটো করে ইলেকট্রন আছে। তা দুটো করে ইলেকট্রন ছাড়লে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পাবে। তাই সে সহজেই দুটো করে ইলেকট্রন ছেড়ে দেবে এবং এদের চার্জ হয়ে যাবে 2+। তাহলে বেরিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, স্ট্রনসিয়াম 2+ এবং বেরিয়াম 2+। তাহলে প্রথম শ্রেণীর সবকটা মৌলের স্থায়ী যোজ্যতা +1, দ্বিতীয় শ্রেণীর সবকটা মৌলের স্থায়ী যোজ্যতা +2। এবং এরা যেহেতু ইলেকট্রন ছেড়ে ক্যাটায়ন তৈরি করছে তাই জন্য এরা আয়নীয় যৌগ গঠন করে। তাই জন্য আমরা এটা এখান থেকে খুব সহজেই জেনে যেতে পারছি গ্রুপ 1 এর যোজ্যতা 1 এবং এরা আয়নীয় যৌগ করে, এবং গ্রুপ 2 এর যোজ্যতা +2 এবং এরাও খুব সহজে আয়নীয় যৌগ করে। এখানে আমাদের যেগুলো বেশি আলোচনা করতে হবে সেগুলো হচ্ছে এদের পর্যায়গত ধর্ম এবং কিছু কেমিক্যাল রিঅ্যাকশন হওয়ার পরে যে যৌগগুলো তৈরি হবে সেই যৌগগুলো নিয়ে আলোচনা করতে হবে। যেমন আমরা ধরো গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এর আকার নিয়ে যদি বলি তাহলে উপর থেকে নিচের দিকে আকার কি হচ্ছে? আমরা পর্যায়গত পড়েছি, যত উপর থেকে নিচের দিকে যায় নতুন কক্ষপথ অ্যাড হয়, তাই জন্য আকার বৃদ্ধি পায়। একইভাবে এদিকেও বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এই ক্ষেত্রেও কিন্তু আকার উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়। একইভাবে ক্যাটায়নের যদি আকার দেখা হয়, এরা কিন্তু গ্যাসীয় অবস্থায় অবশ্যই এদের আকার উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়। এটার ক্ষেত্রেও তাই 2+, সবারই 2+। তাই গ্যাসীয় অবস্থায় এদের আকার, আয়নের আকার উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পাবে। এরপরে আমরা আসি এই আয়নগুলো জলে দ্রবীভূত অবস্থায় আকারে কি পরিবর্তন দেখা যাবে। দেখো, জলে কোনো আয়নকে যদি দ্রবীভূত করা হয়, ধরো লিথিয়াম প্লাস আয়নকে দ্রবীভূত করেছো, লিথিয়াম প্লাস আয়ন কি করবে? জলের অণু আমরা পড়েছি পোলার অণু। পোলার মানে ওর জলের আকার এরকম এবং এখানে মাইনাস প্লাস দুটো মেরু থাকে। তাই জন্য জলের অণুর ক্ষেত্রে অবশ্যই
মাইনাস প্লাস, আমরা এরকম ভাবে জলের অণুকে রিপ্রেজেন্ট করতে পারি, দুটো মেরু তৈরি হয়, অর্থাৎ এটা পোলার অণু। তাহলে পোলার অণুতে, জলের অণুতে যদি আমরা আয়নকে দ্রবীভূত করি, তাহলে লিথিয়ামের প্লাসটাকে জলের নেগেটিভ গুলো আকর্ষণ করে জলের অণু এর চারিদিকে একে ঘিরে ধরবে। সবার ক্ষেত্রেই তাই হবে, সবার ক্ষেত্রে, কারণ এখানে সবকটাই ক্যাটায়ন। জলের অণু যখন এখানে যতই দ্রবীভূত করো, যেই দ্রবীভূত করবে জলের অণু নেগেটিভ পোরশনটা একে ঘিরে ধরবে, তাহলে জলের অণু চারিদিকে জমা হবে। এখন প্রশ্ন, যে যখন জলের অণু জমা হবে তখন যত বেশি জলের অণু জমা হবে তত বেশি আকার হয়ে যাবে। কারণ এখানে ক্যাটায়নের মানে জলে দ্রবীভূত অবস্থায় আকারটা শুধুমাত্র কিন্তু আর ক্যাটায়নের আকার নয়, জল দ্রবীভূত অবস্থায় যতগুলো জলের অণু একে ঘিরে ধরেছে সেই আকারগুলো মানে সেই অণুগুলো সহ এর আকারটা কি, সেটাই হচ্ছে দ্রবীভূত অবস্থায় আকার। তাই দ্রবীভূত অবস্থায় আকারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এরকম ভাবে, জলে দ্রবীভূত অবস্থায় আকার। এখন জলে দ্রবীভূত অবস্থায় কার আকার বড় হবে কার আকার ছোট হবে সেটা নির্ভর করবে কতগুলো জলের অণু কার চারিদিকে জমা হয়েছে। আর সেটা কিসের উপর নির্ভর করে, সেটা নির্ভর করে ক্যাটায়ন কত বেশি জলের অণুকে নিজের দিকে টানতে পারছে। দেখো ক্যাটায়ন বেশি অণু টানতে পারবে কোথায়, যখন তার জেড এফেক্টিভ অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণ বল, এফেক্টিভ আকর্ষণ বলটা বেশি হবে। তা সেটা হয় যত ক্যাটায়নের আকার ছোট হয়। তাহলে এখানে লিথিয়ামের ক্যাটায়নের আকার সবথেকে ছোট, এবং এটাকে আমরা আধান ঘনত্ব দিয়েও কিন্তু ব্যাখ্যা করতে পারি। কারণ আধান ঘনত্ব বলতে বোঝায় আধান বাই আকার। এই ক্ষেত্রে শ্রেণী 1 নম্বরের ক্ষেত্রে সবার আধান +1, কিন্তু আকার উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে উপর থেকে নিচের দিকে আকার যদি বৃদ্ধি বা হর বাড়লে তাহলে মূল সমীকরণের মানটা হ্রাস পাবে, অর্থাৎ ঘনত্ব হ্রাস পাচ্ছে। তাহলে যত নিচের দিকে আসছি ক্যাটায়নের আধান ঘনত্ব হ্রাস পাচ্ছে, যত উপরের দিকে যাচ্ছে আধান ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। তাহলে আধান ঘনত্ব যত বেশি হবে এ কিন্তু জলের অণুকে তত বেশি পরিমাণে নিজের দিকে টানবে, অর্থাৎ লিথিয়াম বেশি পরিমাণে জলের অণুকে নিজের দিকে টানতে পারে। তার মানে বেশি সংখ্যক জলের অণু এর চারিদিকে জমা হবে, তাহলে লিথিয়াম ক্যাটায়নের আকার বেশি হবে। যত নিচের দিকে নামবে, সাপোজ সিজিয়াম প্লাস, এর আধান ঘনত্ব সবথেকে কম, আকার যেহেতু সবথেকে বড় তাই সবথেকে বেশি কম সংখ্যক জলের অণু এর চারিদিকে জমা হবে, তাহলে আকারটা কি হয়ে গেল দেখো ছোট। তাই লিথিয়াম জলে দ্রবীভূত অবস্থায় আকার সবথেকে বড়, সিজিয়াম জলে দ্রবীভূত অবস্থায় আকার সবথেকে ছোট জলে দ্রবীভূত অবস্থায়। তাই উপর থেকে নিচের দিকে যত নামবে তত দ্রবীভূত অবস্থায় আকার কিন্তু হ্রাস পাবে। তাহলে আমরা এর ক্ষেত্রে কোনটা কি লিখতে পারি, লিথিয়াম প্লাস অ্যাকুয়াস গ্রেটার দেন সোডিয়াম প্লাস অ্যাকুয়াস greater than potassium plus aqueous greater than rubidium plus aqueous greater than cesium plus aqueous। একইভাবে এই ক্ষেত্রে অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম যত নিচের দিকে নামবে তত আধান ঘনত্ব কমবে, যত উপরের দিকে যাবে আধান ঘনত্ব বেশি হবে, তত বেশি সংখ্যক জলের অণুকে এর নিচের দিকে টানবে। ফলে বেরিলিয়াম ও জলে দ্রবীভূত অবস্থায় আকার সবথেকে বেশি, আবার নিচের দিকে যত নামবে আকার সবথেকে কমবে। এবারে যদি আমরা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনের ক্রম নিয়ে নির্ণয় করি, তড়িৎ পরিবহন, জলের মধ্যে আয়ন তড়িৎ পরিবহন করে, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন চার্জটাকে ক্যারি করে, এবং চার্জ কে তাড়াতাড়ি ক্যারি করবে, যে যত আকারে ছোট হবে সে তত তাড়াতাড়ি ছোটাছুটি করতে পারবে। তো তাহলে আকার যত ছোট হবে তত তাড়াতাড়ি কিন্তু সে দৌড়াতে পারবে, পরিবহন ক্ষমতা তত বাড়বে। তাহলে দ্রবীভূত অবস্থায় আকার যার ছোট তার পরিবহন ক্ষমতা বেশি, দ্রবীভূত অবস্থায় আকার যার বড় তার পরিবহন ক্ষমতা কম। তাই দ্রবীভূত অবস্থায় আকার বড় কার লিথিয়ামের তাই পরিবহন কম, দ্রবীভূত অবস্থায় আকার ছোট কার সিজিয়ামের তাই তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি। তাহলে তড়িৎ পরিবহন ক্ষমতা অনুসারে যদি সাজানো হয়, তড়িৎ পরিবহন ক্ষমতা সবথেকে বেশি কার সিজিয়াম প্লাস, কারণ দ্রবীভূত অবস্থায় এর আকার সবথেকে ছোট তাই এর তড়িৎ পরিবহন ক্ষমতাও বেশি। তারপর রুবিডিয়াম, তারপরে পটাশিয়াম প্লাস, সিজিয়াম,
সোডিয়াম প্লাস এবং সব থেকে কম হচ্ছে লিথিয়াম প্লাস। দ্রবীভূত অবস্থায় আকার সব থেকে বড় হওয়ার জন্য তড়িৎ পরিবহন ক্ষমতা সব থেকে কমে যাচ্ছে। ওকে, এবারে আমরা চলে আসি রাসায়নিক সক্রিয়তা। রাসায়নিক সক্রিয়তা বলতে ধরো একটা মেটালকে, ধরো সোডিয়াম মেটালকে আমি কোনো রাসায়নিক বিক্রিয়া করাবো, রাসায়নিক বিক্রিয়া করে এটা তো আয়নীয় যৌগ গঠন করবে, তার মানে সোডিয়ামকে আলটিমেটলি সোডিয়াম প্লাসে পরিণত হয়ে কোনো যৌগ গঠন করতে হবে। যে কোনো মেটালকে আমি যদি বিক্রিয়া করাই, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, সেটা আয়নীয় যৌগ গঠন করে, তাই জন্য আলটিমেটলি সেটাকে প্লাসে পরিণত হয়ে তবে যৌগ গঠন করতে হবে। তার মানে যত সহজে প্লাস পরিণত হতে পারবে, প্লাসে পরিণত হতে পারবে, মানে ক্যাটায়নে পরিণত হতে পারবে, তত সহজে বিক্রিয়া করবে। আর ক্যাটায়নে পরিণত হওয়ার ক্ষমতা বা ক্যাটায়নে সহজে পরিণত হতে পারে যার আয়নীয় ভবন শক্তি কম, অর্থাৎ যে সহজে ইলেকট্রন ছেড়ে দেয়। কে সহজে ইলেকট্রন ছাড়বে? যার আকার বড় হবে। তার মানে উপর থেকে নিচের দিকে, অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, উপর থেকে নিচের দিকে যেহেতু আকার বৃদ্ধি পাচ্ছে, আয়নীয় ভবন শক্তি হ্রাস পায়। আয়নীয় ভবন শক্তি, আয়নাইজেশন এনার্জি হ্রাস পাচ্ছে। তাহলে আয়নীয় ভবন শক্তি যত হ্রাস পাবে তত সহজে ক্যাটায়ন ছেড়ে দেবে, মানে ইলেকট্রন ছেড়ে দেবে। আর ইলেকট্রন ছেড়ে দিলে ও সহজে প্লাসে পরিণত হতে পারবে, তত দ্রুত বিক্রিয়া করবে। তাই জন্য এখানে কিছু কিছু ট্রেন্ড আমরা খুব সহজে লিখতে পারি, যেমন জলের সাথে বিক্রিয়ার ক্রম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, জলের সাথে বিক্রিয়ার ক্রম সব থেকে বেশি হবে কার? সিজিয়ামের, তারপরে রুবিডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, আর সব থেকে কম হচ্ছে লিথিয়াম। সক্রিয়তা জলের সাথে বিক্রিয়ার ক্রম। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। ধাতুর ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ভর করে তার যত মেটালিক বন্ডিং ভালো হয়। মেটালিক বন্ডিং বলতে ধরো লিথিয়াম মেটালিক বন্ডিং করবে, সেটা কিভাবে হবে? মেটালিক বন্ডিং ধরে নেওয়া হয় সাপোজ দুটো লিথিয়াম পরমাণু, লিথিয়াম আয়ন, লিথিয়াম আয়ন আছে এবং লিথিয়াম এর সর্ববেশী কক্ষপথ থেকে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো বেরিয়ে গিয়ে এইখানে জমা হয়েছে। তাহলে এখানে ক্যাটায়ন যত কাছাকাছি আসবে তত এরা বিকর্ষণ করবে। এবার সেই বিকর্ষণটাকে ওভারকাম করতে গেলে সেই ইলেকট্রনকে মাঝে থাকতে হবে, কারণ ইলেকট্রন এই ক্যাটায়নটাকে আকর্ষণ করে, আবার এই ক্যাটায়নটা এই ইলেকট্রনকে আকর্ষণ করে। তখন এই ইলেকট্রনকে আকর্ষণ করার মাধ্যমে এই আয়নগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, যোজ্যতা ইলেকট্রন বেরিয়ে গিয়ে কিন্তু এই বন্ধনটা তৈরি করেছে, অর্থাৎ ধাতব বন্ধন তৈরি করতে যোজ্যতা ইলেকট্রন কাজে লেগেছে। তাহলে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে তত ধাতব বন্ধন বাড়বে। কিন্তু এক্ষেত্রে সবকট, অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম সবার ক্ষেত্রে যোজ্যতা কক্ষপথে একটা করে ইলেকট্রন, তাই একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে বন্ধনটা করবে। এবারে এই একটা ইলেকট্রন বেরোলেও দেখো এখানে সব থেকে মানে এখন নির্ভর করবে ক্যাটায়নটার আকারের উপর। তাহলে লিথিয়ামের পরে সোডিয়াম, সোডিয়ামের আকার বাড়ছে কিন্তু ইলেকট্রন সংখ্যা সেই একটা করেই আছে, তাহলে কি হবে? আকর্ষণ বলটা দুর্বল হয়ে যাবে, কারণ আকার তো বড় হয়ে গেছে। আকার বড় হলে এরা ইলেকট্রন থেকে কিছুটা দূরে সরে আছে, তাহলে সেই দূরে সরে গেলে এদের আকর্ষণ বলটা কম হয়ে গেছে। আকর্ষণ বলটা যেহেতু কম হয়ে গেছে তাই জন্য এদের ধাতব বন্ধনটা দুর্বল হয়ে পড়েছে। এরপরে পটাশিয়ামের ক্ষেত্রে আরো আকার বড় হয়ে যাবে, আরো আকার বড় হয়ে গেলে ইলেকট্রন থেকে আরো দূরে সরে যাচ্ছে, আর আরো দূরে সরে গেলে তাদের অবশ্যই আকর্ষণ বল আরো কমে যাবে। তাই জন্য যত আকার বড় হবে তত কিন্তু ধাতব বন্ধন দুর্বল হবে, কারণ এখানে ভ্যালেন্স ইলেকট্রন সব ক্ষেত্রেই একটা, তাই এই ইলেকট্রনটাকে আকর্ষণ করার ক্ষমতা ক্রমশ হ্রাস পায়। তাহলে উপর থেকে নিচের দিকে ধাতব বন্ধন দুর্বল হয়ে পড়ে, আর ধাতব বন্ধন যত দুর্বল হয়ে পড়বে তত কিন্তু সেটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পাবে। তাহলে সব থেকে বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার হবে? মেটালিক অবস্থায় অবশ্যই লিথিয়াম, দেন সোডিয়াম, দেন পটাশিয়াম, দেন রুবিডিয়াম, and then সিজিয়াম।
এরপরে আমরা চলে আসি ঘনত্ব। ঘনত্ব সাধারণত দুটো জিনিসের উপর নির্ভর করে, এক হচ্ছে আয়ন কত ভালো কম্প্যাক্ট অবস্থায় আছে, পরমাণু কত কম্প্যাক্ট অবস্থায় আছে, আর একটা হচ্ছে ভর, ভরের উপর নির্ভর করে। তা কম্প্যাক্ট অবস্থায় আছে এবং ভর ওপর থেকে নিচের দিকে, অবশ্যই ধাতব বন্ধনটা দুর্বল হচ্ছে। তো ওপর থেকে নিচের দিকে ধাতব বন্ধন যদি দুর্বল হয় তাহলে সেই ক্ষেত্রে তারা দূরে দূরে আছে, অর্থাৎ আয়তন কিছুটা হলেও বেড়ে যাচ্ছে, তার মানে ঘনত্ব কমে যাওয়ার কথা। কিন্তু ওপর থেকে নিচের দিকে আবার ভর বেশি হয়ে যাচ্ছে, তাহলে ভর যদি বেশি হয়ে যায় ঘনত্ব বেশি হওয়ার কথা, তাহলে দুটো অপোজিট, অর্থাৎ আয়তন ওপর থেকে নিচের দিকে আয়তন বৃদ্ধি পাচ্ছে, আকার বৃদ্ধি পাচ্ছে, তো সে তো অবশ্যই, এছাড়াও ধাতব বন্ধনটা দুর্বল হচ্ছে, তার জন্য আয়তন বৃদ্ধি পাচ্ছে, আর নিচে ওপর থেকে নিচের দিকে আবার ভর বৃদ্ধি পাচ্ছে। এখন দেখতে হয় দুটো অপোজিট অর্ডার হলে কোনটা বেশি প্রিডমিনেন্ট। এখানে সাধারণত ভরের পরিবর্তনটা বেশি হয়, ভর তাড়াতাড়ি বৃদ্ধি পায় আকার হ্রাস পাওয়ার থেকে। তাহলে ভর যদি তাড়াতাড়ি বৃদ্ধি পায় তার মানে ঘনত্ব কিন্তু এখানে ওপর থেকে নিচের দিকে বৃদ্ধি পাবে। তাই সব থেকে বেশি ঘনত্ব হবে সিজিয়ামের, সব থেকে কম ঘনত্ব হবে লিথিয়ামের। কিন্তু ঘনত্বের একটা ব্যতিক্রমী ঘটনাও এখানে আছে, সেটা হচ্ছে সোডিয়ামের থেকে পটাশিয়ামের ঘনত্ব বেশি হওয়ার কথা হলেও সোডিয়ামের থেকে পটাশিয়াম ঘনত্ব কিন্তু কম হয়। তার কারণ এখানে পটাশিয়ামের আকারটা সোডিয়ামের থেকে হঠাৎ অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে, কিন্তু ভর তত দ্রুত বৃদ্ধি পায়নি। তাই জন্য আকার বেশি বৃদ্ধি পেয়ে গিয়ে ভর বেশি বৃদ্ধি না পাওয়ার জন্য এখানে ঘনত্বটা সোডিয়ামের থেকে পটাশিয়ামের কিছুটা কমে গেছে।